আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবার একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পাঠটির নাম দূরের পাল্লা। পাতাবাহার বইয়ের দূরের পাল্লা, কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, পৃষ্ঠা 120-21। তোমরা বইটি ঝটপট খুলে ফেলো, আমরা এই কবিতাটি আজকে পড়ব। এই কবিতায় কি লিখেছেন সেটি আমরা বোঝার চেষ্টা করব। তাহলে ঝটপট বই খুলে নিয়েছো। তাহলে প্রথমেই আমরা দেখি দূরের পাল্লা কে লিখেছে, না সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে অল্প বিস্তর একটু জেনে নিই। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1922 সালে তিনি মারা যান। তার জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল বর্ধমান জেলার চুপি গ্রাম। পিতা রজনীনাথ দত্ত এবং মাতামহ অর্থাৎ দাদু বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম প্রতিকৃত অক্ষয় কুমার দত্ত, অর্থাৎ অক্ষয় কুমার দত্তের তিনি নাতি। এর থেকে আমরা একটু বুঝতে পারি যে তিনি বেশ শিক্ষিত পরিবার থেকে কবিতা লিখেছেন বা শিক্ষিত ফ্যামিলিতে বা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি, অর্থাৎ রবীন্দ্রনাথ যে সময়টা কবিতা লিখতেন বা গল্প লিখতেন, আমরা রবীন্দ্রনাথকে তো বিশ্বকবি হিসাবে জানি, সেই সময় বা সেই সময়কার একজন বিখ্যাত লেখক বা কবি ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, ফুলের ফসল, কুহু ও কেকা, বেলা শেষের গান, বিদায়, আরতি প্রভৃতি এবং অনুবাদ কবিতা। তীর্থ সলিল, তীর্থ রনু, তিনি অনুবাদ কবিতা যেগুলি রচনা করেছেন সেগুলি হল তীর্থ সলিল, তীর্থ রেণু, মণিমঞ্জুষা প্রভৃতি। বাংলা সাহিত্যের জগতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। তাকে তাহলে কি বলা হতো? ছন্দের জাদুকর। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেরকম আমরা বিশ্বকবি বলি, সেরকম এক কথায় ছন্দের জাদুকর ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। অর্থাৎ খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে, লাইনে লাইনে মিলিয়ে বা শব্দ ধাঁধা দিয়ে তিনি সুন্দর করে কবিতা লিখতে পারতেন। নবকুমার কবিরত্ন ছদ্মনামে তিনি বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক কবিতা তিনি রচনা করেছেন। তাহলে তার এখানে একটা ছদ্মনাম পেলাম। তিনি কি নামে লিখতেন? না নবকুমার কবিরত্ন। পাঠ্যটি কবিতার বিদায় আরতি নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে দূরের পাল্লা অংশটি করছি আজকে, এটা কিন্তু একটি বড় কাব্যগ্রন্থ, অর্থাৎ বড় কবিতার বই থেকে একটা অংশ বা একটা পার্ট তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে। যেটুকু আজকে তোমরা পড়বে, সেই যে বই থেকে তুলে দেওয়া হয়েছে সেই বইটির নাম হলো বিদায় আরতি। তাহলে এই ছিল সত্যেন্দ্রনাথ দত্তের জীবনী বা লেখা। তো আর বেশি সময় নষ্ট না করে চলো এই মজার কবিতাটি আমরা পড়ে ফেলি। তোমরা একটু খাতা বার করে নিলে ভালো হয়, কারণ এখানে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলি কিন্তু আমরা খুব পরিচিত নই বা খুব একটা ব্যবহার করি না। কবি এখানে ছন্দ মেলাতে গিয়ে খুব সুন্দরভাবে এই শব্দগুলিকে ব্যবহার করেছেন। দেখো প্রথম যে প্যারা রয়েছে, দেখো কবিতাটি প্যারা প্যারা করে দেওয়া রয়েছে, মানে অংশ 4 লাইন করে একটি অংশ, তারপরে আবার 4 লাইনে একটি অংশ, আবার 4 লাইনে একটি অংশ। অর্থাৎ আমরা এই 4 লাইন করে পড়ে তার মানেটা বোঝার চেষ্টা করছি। তো চলো, 120 পাতার দূরের পাল্লা, লেখক সত্যেন্দ্রনাথ দত্ত। শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। এখানে শিবখান মানে কি তোমাদের বলেছিলাম খাতাটা বার করতে, কারণ এই যে নতুন নতুন শব্দ তোমরা আজকে জানবে। শিবখান, শিবখান, শিবখান এই শব্দটার অর্থ হচ্ছে নৌকো বা ছোট নৌকো বা ছোট ডিঙি, নৌকো। শিবখান কথার অর্থ হলো নৌকা। তোমরা একটি নতুন শব্দের সাথে পরিচিতি পেলে। নৌকার আরেকটি অর্থ শিবখান। শিবখান তিনদার অর্থাৎ নৌকো চালাতে গেলে তোমরা নিশ্চয়ই জানো মাঝিরা দাঁড় টেনে টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যায়। তাই
এখানে দাঁড়, তিনটি দাঁড় বিশিষ্ট একটি নৌকা, ছোট নৌকা, 3 জন মাল্লার। তাহলে 3টি দাঁড় কে কে টানছে? 3 জন মাঝি, অর্থাৎ মাল্লার। মাল্লা কথার অর্থ হচ্ছে মাঝি। মাঝি কাদের বলে? যারা নৌকো চালায় তাদের মাঝি বলে। চৌপর দিনভর, এই আরেকটি নতুন শব্দ, চৌপর। চৌপর মানে কি? সারাদিন। নতুন একটি শব্দ তোমরা পেলে, চৌপর। দেয় দূর পাল্লা, অর্থাৎ অনেক দূর তাদের যেতে হবে। তাহলে প্রথম যে অংশটি আমরা 4 লাইনের যে অংশটি করলাম, সেখান থেকে আমরা 3টি বেশ নতুন শব্দ পেলাম। তাহলে এইবার চলো এই অংশটি কি কবি লিখেছে তা আমরা একটু বুঝে নিই। ছিপখান 3 দাঁড় 3 জন মাল্লার, চৌপর দিনভর দেয় দূর পাল্লার। মানে ছিপখান ছোট নৌকা নিয়ে 3টি দাঁড় বিশিষ্ট একটি ছোট নৌকা নিয়ে 3 জন মাঝি সারাদিন ধরে, অর্থাৎ দিন থেকে ভোরবেলা শুরু করে সারাদিন ধরে দেয় দূর পাল্লা, মানে নদীর বুক চিরে তারা নৌকো নিয়ে চলছে তো চলছেই, তাদের অনেক দূরের যাত্রা। পরের অংশটি দেখি। পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। কি সুন্দর ছন্দে ছন্দে লিখেছেন। তাহলে এবার পরের অংশটি মানেগুলো একটু দেখে নিই। পাড়ময় অর্থাৎ নদীর যে পাড়, তার পাড়ময় ঝোপঝাড় রয়েছে, জঙ্গল রয়েছে, জঞ্জাল রয়েছে, জঞ্জাল অর্থাৎ নোংরা বা আবর্জনা। জলময় শৈবাল, শৈবাল মানে কি? শৈবাল হচ্ছে এক ধরনের ঘাস যেগুলো নদীতে ভেসে বেড়ায়, নদীতে ভেসে ভেসে যায়, যেমন কচুরি পানা আছে বা বিভিন্ন পানা আছে, যেগুলো শৈবাল বলে। আর কি? পান্নার টাকশাল, সেই কচুরি পানাগুলোকে দেখে বা পানাগুলোকে দেখে কি মনে হচ্ছে? টাকশাল, অর্থাৎ টাকশাল মানে হচ্ছে খুচরো পয়সা, যেখানে বানানো হয় সেই জায়গাটাকে বলা হয় টাকশাল। তাই পান্না হচ্ছে একটি অতি মূল্যবান পাথর, সেই পাথর তৈরির টাকশাল মনে হচ্ছে যেন সেই কচুরিপানার ঝাড়গুলো বা সেই শৈবালগুলোকে। তাই আরেকবার একটু দেখে নিই। পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। নদীর মাঝখান দিয়ে যখন নৌকো যাচ্ছে তখন দুপারে কি দেখা যাচ্ছে? জঙ্গল দেখা যাচ্ছে, জঞ্জাল দেখা যাচ্ছে, সারা জলে রয়েছে কি? কচুরিপানার মতো শৈবাল রয়েছে, এবং সেগুলি কি দেখে একটা পান্নার টাকশাল বলে মনে হচ্ছে। কঞ্চির তীরঘর, ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। এইবার দেখো কঞ্চির তীরঘর কিরকম? কঞ্চি দিয়ে কিছু কিছু তীরঘর মতো করা আছে। কেন কি? নদী মানেই সেখানে মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা থাকবে। তা তারা করেছে কি? ওই কঞ্চি দিয়ে তাদের জাল ফেলে রেখেছে বা জাল আটকে রেখেছে, তীর দিয়ে তাদের ঘরের মতো করে নিয়ে তারা মাছের জাল শুকোচ্ছে। অর্থাৎ নদীর পাশে গেলে আমরা যে পরিবেশটা দেখতে পাই, যে জেলেদের বা যারা মাছ ধরে তাদের যে জীবিকা, তারা কিন্তু এই বাঁশ কঞ্চির উপর একটা নির্ভরশীল। কঞ্চি দিয়ে বিভিন্ন কিছু তারা বানিয়ে রাখে, মাছ ধরার জন্য হোক বা জাল শুকোনোর জন্য হোক। তাই সেগুলিকে কঞ্চির তীরঘর বলে কবি এখানে উল্লেখ করেছেন। ওই চর জাগছে, চর জাগছে মানে কি? নদীর জলে মাঝে মধ্যে চর জেগে উঠছে, ঢেউ আসছে, ঢেউয়ে চর ডুবে যাচ্ছে, আবার ঢেউ যখন চলে যাচ্ছে চরগুলো জেগে উঠছে। বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, সেই চরে কি? বনহাঁসগুলো ডিম পাড়ছে। বনহাঁস তোমরা কি দেখেছো? বনহাঁস এখন আর কত দেখা যায় না। বনহাঁস ডিম তার শ্যাওলা দিয়ে সেখানে ডিম পেড়ে সে কি করছে? সে নদীর যে শ্যাওলাগুলো আছে সেই শ্যাওলাগুলো দিয়ে তার ডিমটাকে লুকোনোর চেষ্টা করছে বা ঢেকে রাখছে, হ্যাঁ, যাতে তার ডিমগুলি ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে এই পুরো কথাটা আমরা দেখলাম, খুব সুন্দর করে কবি লিখেছেন। ছিপখান 3 দাঁড় 3 জন মাল্লার, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। কঞ্চির তীরঘর, ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। দেখো তাহলে একটা অংশ আমরা পড়ে ফেললাম। এই অংশটা পড়ে আমরা কি বুঝতে পারলাম?
একটি ছোট নৌকা নিয়ে, 3টি দাঁড় বিশিষ্ট একটি ছোট নৌকো নিয়ে 3 জন মাঝি নদী বুক চিরে সারাদিন ধরে নৌকো চালিয়ে যাচ্ছে। তারা একটি দূরের পাল্লা অতিক্রম করছে এবং সেই দূরের পাল্লা অতিক্রম করতে গিয়ে তারা দুপাশ ধরে দেখছে যে তার নদীর 2 পাড় দিয়ে জঙ্গল জঞ্জাল জমে রয়েছে। জলের মধ্যে বিভিন্ন কচুরিপানা বা শৈবাল ভেসে বেড়াচ্ছে, দেখে অনেকটা পান্নার টাকশাল বলে মনে হচ্ছে। জেলেরা কঞ্চির তীর ঘর বানিয়েছে। হ্যাঁ, চর জেগে উঠছে, নদীর ঢেউ যখন সরে যাচ্ছে তখন চর জেগে উঠছে। সেই চরে বনহাঁসগুলো ডিম পাড়ছে এবং ডিমগুলোকে যাতে সুরক্ষিত থাকে তার জন্য সেই ডিমগুলোকে আবার শ্যাওলা দিয়ে ঢেকে রাখছে। দেখো কবিতা কত সুন্দর উপলব্ধি করেছে নৌকার মধ্যে থেকে। আমরা তো অনেক সময় নৌকোয় যাতায়াত করি, কিন্তু নৌকোর দুপার দিয়ে এত যে সুন্দর মনোরম দৃশ্যগুলো থাকে সেগুলো আমরা অগোচরেই হারিয়ে ফেলি বা আমরা দেখেও না দেখে চলে যাই। কিন্তু কবি সেটাকে দেখেছেন এবং দেখে সেটাকে সুন্দরভাবে কবিতার মাধ্যম দিয়ে তোমাদেরকে বলেছেন। এবং এই কবিতা পড়ে আমরা বুঝতে পারছি সত্যি তো আমরা কত কিছু নৌপথ দিয়ে যখন পারাপার করি কত কিছু আমরা দেখেও না দেখে চলে যাই। সুতরাং এরপরেও তোমরা এরকম দেখবে। চলো পরের অংশটুকু এবার পড়ি। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি। পান কৌটি মানে কি? পান কৌটি হচ্ছে জলের এক ধরনের পাখি। পান কৌটি অর্থাৎ পানকৌড়ি পাখি। পানকৌড়ি পাখির নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। নদীতে বা বিলে বা পুকুরের আশেপাশে এই পাখিটি খুব দেখা যায়, কালো রঙের হয়। এরা কি করে, জলের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় বা জলের ওপরে কোনো গোছ বা কিছু জেগে থাকলে তার উপরে বসে থেকে জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে কখন একটা মাছ যাবে। মাছ খেয়ে জীবনযাপন করে। যেই একটা মাছ জলের উপরে ভেসে ওঠে, ছো মেরে গিয়ে সেই মাছটা তুলে নেয়, তুলে নিয়েই সে গাছের ডালে চলে যায়। তাই এখানে বলছে চুপ চুপ ওই ডুব, মানে চুপচাপ ওই পানকৌড়িগুলো ডুব দিচ্ছে, যাতে খুব সচেতন ভাবে, কারণ বেশি ই করলে তো মাছ পালিয়ে যাবে, মাছ ধরতে পারবে না। তাই চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। অর্থাৎ তার সাথে কি দেখা যাচ্ছে, পাড়ে ওই নদীর পাড়ের যে মানুষজন বা নদীর পাড়ের যে বউগুলি রয়েছে তারা ঘোমটা পরে নদীতে ডুব দিচ্ছে, অর্থাৎ স্নান করছে আর ওই ঘোমটা নিয়ে মাথায় জলে ডুব দিচ্ছে। আগেকার দিনের বউরা ঘোমটা দিত মাথায়। তো কবি এখানে লিখেছেন দেয় টুপ টুপ টুপ, মানে অনেক বউ সেখানে ঘোমটা নিয়ে মাথায় জলের মধ্যে টুপ টুপ করে ডুব দিচ্ছে। তাহলে এখানে আমরা কি পেলাম? এই স্তবকে পেলাম চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, মানে চুপচাপ পানকৌড়ি ডুব দিচ্ছে। আর কে ডুব দিচ্ছে? টুপ টুপ করে ঘোমটা পরা বউগুলো নদীর পাড়ে স্নান করে ডুব দিচ্ছে। ঝকঝক কলসির বক বক সঙ্গ, ঘোমটার ফাঁক রয় মন উন্মন্গ। মানে কি? ঝকঝক কলসির অর্থাৎ মানে যে কলসিগুলো রয়েছে সেই কলসিগুলোকে মানে দূর থেকে রোদ করে ঝকঝক ঝকঝক করছে আর বক বক শোনা যাচ্ছে, মানে তারা সেখানে স্নান করছে, তাদের বক বক করা শোনা যাচ্ছে, মানে তারা কথা বলে যাচ্ছে। ঘোমটার ফাঁক রয় মন উন্মন্গ, মানে মনের অগোচরে, অর্থাৎ স্নান করতে গিয়ে বা গল্প করতে গিয়ে তারা ভুলেই গেছে তাদের ঘোমটাতে ফাঁক রয়ে গেছে। আগেকার দিনের মহিলারা সবসময় ঘোমটা টেনে থাকতো, তোমরা হয়তো শুনে থাকবে। হ্যাঁ, তো কি হয়েছে, ওই স্নান করার সময় অগোচরে তারা বাড়ির মধ্যে যখন সবসময় ঘোমটা পড়ে থাকে, ওইটুকু সময় তারা ফাঁকা পেয়েছে। হঠাৎ করে তাদের ঘোমটা মাথায় আছে কি না আছে সেটা তারা উপলব্ধি করতে পারছে না, বা সেটা তাদের মাথাতেই নেই, অর্থাৎ মন উন্মন হয়ে গেছে, মানে মনের মধ্যে থেকে তারা একটু বেরিয়ে এসেছে, তারা সাংসারিক জীবন থেকে বেরিয়ে এসেছে। তাই ঘোমটার যে ফাঁক রয়েছে তাদের সেটা মাথাতেই নেই। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লার কোন গান গাচ্ছে। মানে তিনদারের যে নৌকাটা, ছিপখান মানে প্রথমেই বলেছি নৌকা, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, মানে মন্থর মানে কি, এখানে আরেকটু নতুন শব্দ পেলাম, মন্থর।
মন্থর মানে হচ্ছে ধীরে, খুব আস্তে আস্তে। এইবার ওই 3 দাঁড় ছিপকাল মানে 3 দাঁড় বিশিষ্ট যে নৌকাটা মন্থর যাচ্ছে। মন্থর মানে কি, মানে সারাদিন নৌকো চালিয়ে সারাদিন দাঁড় টেনে টেনে মাঝিরা এখন হাঁপিয়ে গেছে। মাঝিরা সেই প্রথমের মতো অত জোরে আর টানতে পারছে না নৌকা, তাই নৌকোর গতিও কমে গেছে, তাই মন্থর, এখন নৌকো মন্থর যাচ্ছে। 3 জন মাল্লার কোন গান গাচ্ছে, অর্থাৎ 3 জন মাল্লার মানেও বলেছিলাম মাঝি। এখন তারা যেহেতু নৌকার গতিও কমে গেছে কিন্তু তাদের গায়ের বলও কমে গেছে, সারাদিন ধরে দাঁড় টেনে বেড়াচ্ছে, তো এখন তাদের মনে একমাত্র সম্বল তারা গান গেয়ে তাদের সময়টাকে অতিবাহিত করছে। তাদের গান গেয়ে তাদের শরীরে শক্তির সঞ্চার করার চেষ্টা করছে। তোমরা নিশ্চয়ই জানো নদীর ধারে মাঝিরা যে গান গায় তাকে ভাটিয়ালি গান বলে, আমরা শুনেছি সেই গান। তারা এই ধরনেরই কোনো ভাটিয়ালি জাতীয় গান গেয়ে তাদের মনে শক্তির সঞ্চার করছে, বা তাদের নৌকোর যে পথ সেই পথকে তারা গানের মধ্য দিয়ে আরো অল্প করার চেষ্টা করছে, কারণ তাদের তো অনেক দূর পাল্লা যেতে হবে, দূরের পাল্লা যেতে হবে। কবিতার নামই দূরের পাল্লা, প্রথমেই স্তবকে ছিল দেয় দূর পাল্লা, তাদের অনেক দূর যেতে হবে। তাই তাদের নৌকার গতি যেহেতু কমে গিয়েছে, এখন তাদের মনে শক্তির সঞ্চার করছে এই গান। তারা গান গেয়ে তাদের মনে শক্তি বাড়াচ্ছে, তাদের সময়টাকেও কাটাচ্ছে। তাহলে তোমরা এইখানে এই কবিতাটা শেষ করেছেন কবি, বা যে কবিতা থেকে তোমাদের এটা নেওয়া, যে কবিতার বই থেকে নেওয়া হয়েছে সেখানে এইটুকুই তোমাদেরকে দেওয়া হয়েছে। তো সুতরাং এই লেখাটুকু বা এই কবিতাটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, কবি লেখক কে আছেন বা লেখকের জীবনী সম্পর্কে। আমরা পরবর্তীতে অনুশীলনীতে চেষ্টা করব এই কবিতার প্রশ্নগুলি করার। তাহলে তোমরা কি এই কবিতাটি বুঝতে পারলে? প্রথম কথা, এই কবিতাটি কিন্তু খুব সুন্দর ছন্দে লেখা। এই কবিতাটাকে খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে, আগে খুব সুন্দর করে মুখস্থ করবে। মুখস্থ করে তারপরে যখন আমরা অনুশীলনীতে আসব তখন এই কবিতার মর্ম কি রয়েছে, এই কবিতার শব্দগুলির মানে কি রয়েছে সেটা আমরা তোমাদের দেব। তাহলে তোমরা আগে কবিতাটি ভালো করে মুখস্থ করবে, কবির নাম সহ মুখস্থ করে তোমরা আমাদের খাতায় সুন্দর করে লিখবে, লিখে আমাদেরকে পাঠাবে, আমরা সেটিকে দেখব। ঠিক আছে? তাহলে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতাটি আজকে আমরা এই ক্লাসে এখানেই শেষ করছি। আশা করি কবিতাটি তোমাদের খুব ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে এর পরের যে অনুশীলনীগুলো রয়েছে আমরা সেগুলিকে সমাধান করব। আজকের মতো এই অংশটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ক্লাসে। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। টাটা। তাহলে ছাত্রছাত্রীরা, এই কবিতাটি আমরা পুরোটা যখন পড়লাম, এখান থেকে কতগুলি আমরা নতুন শব্দ খুঁজে পেলাম। যে শব্দগুলো তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করবে। আমি আরেকবার তাও লিখে দিচ্ছি সেই শব্দগুলি। সেই শব্দগুলি হচ্ছে ছিপখান মানে নৌকো, মাল্লার মানে মাঝি, চৌপর মানে সারাদিন, তাছাড়া আরো রয়েছে উন্মন মানে হচ্ছে অগোচরে, বা অখেয়ালে। মন্থর মন্থর মানে কি? ধীরে। তাহলে কবিতায় কিন্তু আমরা এই এতগুলো নতুন নতুন শব্দ আমরা পেয়েছি, যেগুলো কিন্তু আমরা এতটা ব্যবহার করি না। চলিত ভাষায় আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করি না, কিন্তু কবি ছন্দের স্বার্থে, যেহেতু তিনি ছন্দের জাদুকর, কবির পরিচিতির মধ্যে আমরা দেখেছি বা আমরা পড়েছি যে কবিকে রবীন্দ্র সমসাময়িক সময়
ছন্দের জাদুকর বলে তাকে চিহ্নিত করা হতো। তার কবিতা লেখার অন্যতম অংশ ছিল তিনি সুন্দর করে ছন্দে তালে তাল মিলিয়ে কবিতা লিখতে পারতেন। তাই তিনি কবিতার ছন্দ মেলানোর জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন, যে শব্দগুলো কিন্তু আমরা চলিত ভাষায় খুব একটা ব্যবহার করি না, কিন্তু এই শব্দগুলো অবশ্যই আমাদের জেনে রাখা দরকার। এই শব্দগুলোর যে মানেগুলো আমরা বর্তমানে ব্যবহার করি সেগুলোর আসল যে শব্দ এইখান থেকে কিন্তু এই ভাষাগুলো এসেছে, আমাদের এটা অবশ্যই জানা দরকার। তাই আমি মনে করি এত সুন্দর একটি কবিতা, এত সুন্দর ছন্দের কবিতা তোমাদেরও পড়তে ভালো লাগবে। আমার তো খুব ভালোই লেগেছে, আর খুব সুন্দর একটি কবিতা। তাই তোমাদের মুখস্থ করতেও কোনো অসুবিধা হবে না বা সময়ও বেশি লাগবে না, কারণ ছন্দটাই এত সুন্দর করে দেওয়া রয়েছে। আর তার সাথে তোমরা কিন্তু এই কবিতাটার সাথে সত্যেন্দ্রনাথ দত্তের যে জীবনীটুকু রয়েছে সেটা কিন্তু একটু মন দিয়ে পড়বে, কারণ তার সম্পর্কে, কবিতার সম্পর্কে যেরকম জানাটা প্রয়োজন, কবির সম্পর্কে জানাটাও কিন্তু আমাদের প্রয়োজন। কারণ এনারা এই কবিরা এই লেখাগুলো আমাদের দিয়ে গেছেন বলে আজকে আমরা কিন্তু এইগুলো আমরা পাঠে পেয়েছি। আর বিভিন্ন অনুশীলনীতেও আমাদের এই প্রশ্নগুলো, কবি পরিচিতির মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন অনুশীলনীর মধ্যেও থাকে বা পরীক্ষাতেও আসতে পারে। সুতরাং কবির পরিচিতিটাও আমাদের জানা দরকার, সেটাও কিন্তু অনেক মূল্যবান। তাহলে আজকের মতো পাঠ আমরা, আজকের অংশটুকু এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী রয়েছে বা হাতে কলমে যেটি রয়েছে সেটি আমরা একদিনেই পড়তে পারবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, পরিবারকে ভালো রেখো, এবং হ্যাঁ, অবশ্যই যখনই বাইরে বেরোবে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করবে, মুখের মাস্ক অবশ্যই ব্যবহার করবে। তুমিও সুস্থ থাকবে, অপরকেও সুস্থ রাখতে সাহায্য করবে। ওকে, আজকের মতো টাটা।